আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, আপনারা জানেন দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 19-এ নির্বাচন হয়েছিল, কিন্তু তখন ডাকসু অকার্যকর ছিল এবং এর আগে 90-এ নির্বাচন হয়েছিল। তা আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, এই ডাকসু ভবনটা সবসময় পুরোটাই একটা অকার্যকর অবস্থায় ছিল। এটা ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ব্যবহারের পুরোপুরি অনুপযোগী। তখন এই ডাকসু ভবনটাকে কার্যকর করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দফায় দফায় আমরা বসেছি, গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা এই অফিসটাকে ব্যবহার উপযোগী করতে পেরেছি এবং এই ব্যবহার উপযোগী করতে আমাদের 1.5 মাস চলে যায়। এখন পর্যন্ত কাজ চলছে। আপনারা যদি 4 মাস হয়ে গেল, আপনারা যদি যান এখন পর্যন্ত দেখতে পাবেন এখানে ডাকসু ভবনের কাজ চলমান আছে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমরা সবসময় আমাদের দাবিটা উত্থাপন করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করছি। দ্বিতীয়ত, আমাদের যে সবচেয়ে বড় সংকট ছিল, আমাদের বাজেট ছিল না। বিশ্ববিদ্যালয়ের যেহেতু দীর্ঘদিন ধরে ডাকসু অকার্যকর ছিল এবং এটাকে অকার্যকর রাখা হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ে 104 বছর আমরা পার করছি, স্বাধীনতার 5 দশক পার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি যে প্রতিষ্ঠান, সেটাকে একদম অকার্যকর করে রাখা হয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। তারা চায় না শিক্ষার্থীদের ভয়েসটা এখানে থাকুক, তারা চায় না বিশ্ববিদ্যালয়ের এখানে ট্রান্সপারেন্সি থাকুক, অ্যাকাউন্টেবিলিটি থাকুক এবং এখানে রেসপন্সিবিলিটির ব্যাপারে সবাই কোয়েশ্চেন করুক। তো সেই জায়গায় অকার্যকর করার জন্য যত আয়োজন, সব আয়োজন আমরা দেখতে পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা অসহযোগিতা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পক্ষ এই শিক্ষার্থীদের প্রতিনিধিরা যেন কাজ করতে না পারে বিভিন্নভাবে তারা আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, বিভিন্ন কাজ করেছেন। কিন্তু আমরা সুস্থভাবে আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলন আমরা জারি রেখেছি এবং তারই ফলশ্রুতিতে আমরা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যারা আছে এবং দেশীয় এবং আন্তর্জাতিক আমাদের যে রিসোর্সগুলো আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা বাজেটগুলো ম্যানেজ করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে আমরা চাইলে আমরা অজুহাত দিতে পারতাম যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পাচ্ছি না, তা আমরা কাজ করতে পারতেছিলাম, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেভাবে চাপ দিয়েছি, আমাদের ক্যাপাসিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছে, সরকার এবং বিভিন্ন জায়গায় যে অ্যালামনাইরা আছে, রিসোর্স পার্সনরা আছে, ডোনাররা আছে, আমরা তাদের কাছে গিয়েছি এবং একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজ সম্পন্ন হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের মোট প্রায় 225টা কাজ, এই যে আপনাদের কাছে যে আউটলেটটা দেওয়া হয়েছে, এখানে আপনারা একদম বিস্তারিত পাবেন। মোট 225টা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা 33টা ভাগে ভাগ করেছি। তো আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা, আমরা এমন একটা বাংলাদেশ। আজকের যে প্রেস কনফারেন্স, এটা শুধু একটা প্রেস কনফারেন্স না, সামনে জাতীয় নির্বাচন পরে যারা এই ক্ষমতায় আসবে, আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকারকে দেখতে পাবো, যারা একদম সবকিছু বিস্তারিতভাবে বলবে তারা কি করেছে না করেছে। প্রত্যেকটা জিনিস এখানে আমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের ইনস এন্ড আউট আমরা একদম শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করেছি এবং দেশবাসীর কাছে পরিষ্কার করেছি। তা আমরা আশা করবো সামনে যারা সরকারে দায়িত্বে আসবে, রাজনৈতিক দলগুলো, তারা এইভাবে ট্রান্সপারেন্ট হবে, তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে। একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি, ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বলি, মাহমুদুর রহমান মান্না বাইত থেকে শুরু করে যত সাবেক নেতৃবৃন্দ ছিল, আমরা সবার সাথে পরামর্শ করেছি, কথা বলেছি। তো তারা বলছিল, তারা যখন দায়িত্বে ছিল, এই ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো, হল সংসদের সাথে কেন্দ্রীয় সংসদের মধ্যে বিভিন্ন গ্রুপিং, সমন্বয়হীনতার কারণে কাজগুলো ঠিক মতো হতো না। তো আমরা আসার পর যেটা চেষ্টা করেছি, সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটা ব্রিজিং, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একটা টিম হয়ে কাজ করা, সেটা আমরা প্রমাণ করেছি। 4 মাস জুড়ে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমৎকার একটা ব্রিজিং। কেন্দ্রীয় সংসদ যখন কাজ করছে, হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। হল সংসদ যখন কাজ করছে, কেন্দ্রীয় সংসদ, আমরা একটা টিম হয়ে কাজ করছি। এখানে কোনো সুপেরিয়র অথবা ইনফেরিয়র কোনো পজিশন নাই, আমরা সবাই একটা টিম এবং একটা টিম হয়ে সবাই সবার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং মমত্ববোধ দেখিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান, দেখবেন হল সংসদগুলো, প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে, প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা ইতিমধ্যে যেই প্রতিনিধি সম্মেলন, যেটা ডাকসুর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিগত সময় যাদের সাথে বসেছি তারা বলছে এরকম হয়নি। তো প্রতিনিধি সম্মেলন হয়েছে, প্রতিনিধি সম্মেলনে 8টি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে, মতামতগুলো দিয়েছে এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি। সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দিব। তো এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি পুরো নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। ডাকসুতে যখন আমরা দায়িত্ব নিই, এখানে আমরা কোনো একক দলের এক এক বর্গের আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। সুতরাং এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি।
আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো, শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গ্যাস রুম নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস রুম কালচার ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাস্টার পাওয়ার পলিটিক্স এর রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ, ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ, এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে, আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যে এই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সুন্দর একটা খাট থাকবে, এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার প্রান্তে আল্লাহর রহমতে আমরা চলে যাচ্ছি। আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে, শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করে নেব ইনশাআল্লাহ। একই সাথে আমাদের দীর্ঘদিনের এখানে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটার অবস্থা খুবই, মেডিকেল সেন্টারটা ভঙ্গুর অবস্থা ছিল, সেটার অনেক ডেভেলপমেন্ট ইতিমধ্যে হয়েছে, আরো অনেক কাজ করতে হবে, আমরা কাজগুলো করার জন্য কাজ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু মেডিকেল সেন্টারে যাবেন। মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন, আমাদের তুরস্কের দাতব্য প্রতিষ্ঠান টিকার মাধ্যমে প্রায় 3 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, আরো অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে। এখানে দক্ষ জনবল দরকার, সেটার জন্য আমরা কাজ করছি এবং এটাকে পুরোটা অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আশা করছি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য কেন্দ্রিক সমস্যা নিয়ে তাদের আর কোনো ধরনের সংকটে ভুগতে হবে না। এর বাইরেও আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য। আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য সম্পাদক অনেকগুলো ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন, এবং মেডিকেল ক্যাম্প শুধু না, মেডিকেল ক্যাম্পের সাথে আমরা ফ্রিতে মেডিসিনের ব্যবস্থা করছি এবং অনেকগুলো আমরা প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে এমইউ করছি। তো ইতিমধ্যে এই কাজগুলো, প্রসেসের কাজগুলো চলমান আছে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেটা আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মীয় স্থাপনাগুলো আছে, আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট, এখানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি গোষ্ঠী সবাই আমরা একসাথে মিলে আমরা কাজ করবো এবং সবার অধিকার আমরা নিশ্চিত করব। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মসজিদটি আছে, কেন্দ্রীয় মসজিদ, 65 বছর জুড়ে এই মসজিদে কোনো সংস্কার হয় না। এটা ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মসজিদ লাগবে না? আচ্ছা, তো 65 বছর ধরে একটা মসজিদের সংস্কার কাজ হয়নি। তো আমরা চেষ্টা করেছিলাম এর আগে হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য, বিভিন্ন ডোনার যারা আছে তাদের সাথে কথা বলার জন্য, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার জন্য, এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদ নিয়ে কাজ করতে চায় তাদের সাথে কথা বলার জন্য। তো আমাদের প্ল্যান হচ্ছে আপৎকালীন এই মসজিদকে সংস্কার করা, এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে এই মসজিদ থেকে একটা কালচারাল সেন্টারে রূপান্তর করা। তো তারই অংশ হিসাবে ইতিমধ্যে আপৎকালীন কাজ হিসাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে 2.5 কোটি টাকার কাজ হয়েছে সম্পূর্ণ তাদের লজিস্টিক সাপোর্ট, তাদের ম্যানেজমেন্ট সবকিছুর মাধ্যমে হয়েছে। আমরা তালিকাটা করে দিয়েছি। মেডিকেল সেন্টারে যেটা হয়েছে একইভাবে প্রত্যেকটা জায়গায় যা হচ্ছে আমরা এভাবেই সমন্বয় করছি। তো আমাদের এই মসজিদটা আপৎকালীন কাজ সম্পন্ন হয়েছে, দেখতে পেয়েছেন মসজিদের আমূল পরিবর্তন হয়েছে, এবং আমাদের পরিকল্পনা এই মসজিদটাকে একটা কালচারাল সেন্টার, ইতিমধ্যে তার্কি ভিত্তিক যেই ওদের দিয়ানা রিলিজিয়াস মিনিস্ট্রি সহ এবং বিভিন্ন যে ডোনাররা আছে তাদের সাথে আমরা আলাপ করছি, এবং অধিকতর উন্নয়ন যে প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে এটি আছে, তার সমন্বয়ে আমাদের মসজিদটাকে একটি কালচারাল সেন্টার রূপান্তর করা হবে। এবং আমাদের যে জগন্নাথ হলে আমাদের ধর্মাবলম্বী, অন্যান্য ধর্মাবলম্বীর যাদের মন্দির, গির্জা, পেগুডা আছে, এবং আমাদের ছাত্রীদের হলের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তরে চিঠি দিয়েছি। আশা করছি খুব দ্রুত এটার বাস্তবায়ন হবে। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা হলের মসজিদের সংস্কার করার জন্য, মসজিদগুলো যেহেতু বিগত
ফেসিবাদী আমলে এখানে ইসলামের সিম্বলগুলোকে সবসময় আদারিং করা হয়েছে, সেটাকে প্রবলেমাটাইজ করা হয়েছে। তো মসজিদগুলো কখনো সংস্কার হয় না। তো সেই মসজিদগুলো সংস্কারের জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা হলের মসজিদের সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং মসজিদ ভিত্তিক মক্তব প্রকল্প সেটাও ইতিমধ্যে কাজ চলমান আছে। তো আমরা আশা করছি প্রত্যেক ধর্মের তাদের যে ধর্মীয় যে নর্মস গুলো আছে, ভ্যালুস গুলো আছে, কালচার গুলো আছে, সেগুলো আমরা নিশ্চিত করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা সার্বজনীনতা, একটা মাল্টিকালচারাল যে হচ্ছে এখানকার প্র্যাকটিস, সেটা আমরা ইনশিওর করার জন্য আমরা সার্বিকভাবে কাজ করছি। একই সাথে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে পরিবহন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টি বাস রুট আছে। তো পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। পরিবহনের ক্ষেত্রে যেটা হয়েছে, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবি যে সান্ধ্যকালীন বাস চালু করে, যেটা 104 বছর ইতিহাসে হয়নি। তো আমরা আসার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে গেলে যেটা বলা হয় ফান্ড ঘাটতি, বাজেট নাই, কিন্তু আমরা বসেছিলাম না। আমরা তখন যতগুলো পসিবল ওয়ে আছে সবগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা ইউজিসির সম্মানিত চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার আমাদেরকে পুরো সান্ধ্যকালীন বাসের যে বাজেট সেটা দিয়ে দিয়েছেন এবং 104 বছর পরে এই সান্ধ্যকালীন বাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তার সুফল ভোগ করতে শুরু করেছে। একই সাথে শনিবারের বাস, যেটা শিক্ষার্থীদের দাবি, গণদাবি, এবং আমরা ইতিমধ্যে কাজ করছি। খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারের বাস সার্ভিস চালু হবে এবং এটা শিক্ষার্থীদের অনেক বড় একটা দাবি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং যাদের পরীক্ষা থাকে, ক্লাস থাকে, বিভিন্ন ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হতে হবে। এর বাইরে ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণাই দিয়েছেন, আমাদের কুমিল্লা পর্যন্ত বাস অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে দাবি দেওয়া করেছেন এবং ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সে পর্যন্ত বাসগুলোকে এক্সটেন্ড করা, সেটার জন্য আমরা কাজ করছি। এবং আমাদের যারা বোনরা আছে, নারী শিক্ষার্থীরা যারা আছে, আমাদের ক্যাম্পাসের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে। একটা হচ্ছে সোফিয়া কামাল, কবি সোফিয়া কামাল হল, এরপর হচ্ছে কোয়েত মৈত্রী হল এবং হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, সেটা আমরা চেষ্টা করেছি। শাটলের আরো শাটল দরকার, সেটা আমরা আয়োজন করব এবং তাদের জন্য আমরা আধুনিক ডাবল ডেকার বাসে নিয়ে আসতেছি। ইতিমধ্যে বাস অর্ডার করা হয়ে গেছে, আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো এবং এই বাসে সব ধরনের আধুনিক সার্ভিস থাকবে। যে বাসটা দেওয়া হবে সে বাসের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে এসির ব্যবস্থা আছে, ওয়াইফাই, অনেকগুলো ফ্যাসিলিটিস এর সমন্বয়ে বাসটি আসতেছে। আশা করছি শিক্ষার্থীরা যখন এটা পাবে তার সুফল ভোগ করবে। তো সব মিলিয়ে পরিবহন কেন্দ্রিক যত জটিলতা আছে এবং পরিবহন কেন্দ্রিক বিশাল একটা সিন্ডিকেট ছিল, ড্রাইভারদের প্রশিক্ষিত করা এবং ড্রাইভারদেরকে হচ্ছে নর্মস এন্ড রুলস গুলো বলা এবং বাস কমিটিগুলোর সাথে রেগুলার বসা, তো সব কাজগুলো চলমান আছে। এবং আরেকটি ছিল হলো আমাদের এক্সপ্রেসওয়ে দিয়ে টোল, সেই টোল প্লাজার আমরা টোলটাও হচ্ছে আমরা ফ্রি করার ব্যবস্থা করেছি। তো সব মিলিয়ে অনেকগুলো ডেভেলপমেন্ট পরিবহন সেক্টর হয়েছে। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়, আমরা বারবার বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই, যেটা আমাদের ইশতেহার অন্যতম একটা ইশতেহার ছিল। তো এই বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, সেই মূল কাজের দিকে ফিরে নেওয়া যাওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রেগুলার বলছি, আমাদের জায়গা থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছি এবং সেটা ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে। পরীক্ষামূলকভাবে কিছু ডিপার্টমেন্টে চালু হয়েছে। আশা করছি সকল ডিপার্টমেন্টে চালু হওয়ার মাধ্যমে আমরা শিক্ষকদের যে জবাবদিহিতা, সেটা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারবো এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের শিক্ষকদের হচ্ছে যে এক্সেলেন্সি, সেই এক্সেলেন্সির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতা আমরা নিয়ে যেতে পারবো। একই যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেরিটোরিকেশন ইনশিওর করা, সেটার জন্য আমরা কাজ করছি। তারপরও আমরা এটা কনসার্ন জানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সেই ফেসিবাদী কাঠামোর মতো করে আমাদের যারা প্রশাসনে আছে তারা সেই ফেসিবাদী কাঠামোর মতো বিভিন্ন ধরনের তাদের নিয়োগের ক্ষেত্রে তাদের ইন্টারফারেন্স করার জন্য আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে অনেক বেশি কনসার্ন, আমাদেরকে উদ্বিগ্ন করছে। আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়েছি। আমি বলতে চাই, যেমন অ্যারাবিক ডিপার্টমেন্টে নিয়োগের কথা ছিল, 13 জানুয়ারি নিয়োগ বোর্ড হয়েছিল, কিন্তু 13 জানুয়ারি যে নিয়োগ বোর্ড হয়েছিল সেই নিয়োগ বোর্ডের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ভাইবা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য তারা চলে এসেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপন্থী যে দলগুলো আছে তাদের ইন্টারফারেন্সের কারণে সেই ভাইবাটা হইতে দেওয়া হয় নাই। তো এটা এই ধরনের যারা ইন্টারফারেন্স করতেছেন, আমরা বলতে চাই এগুলো করেন না, এগুলো করলে আমরা সব পাবলিশ করে দেব। আমরা কে কি করতেছেন সব জানি, আমরা সব স্লাইডের মাধ্যমে এবং হচ্ছে এই ধরনের আমাদের জনসম্মুখে আপনাদের সব কথাগুলো আমরা বলে দেব। আমরা কাউকে তোয়াক্কা করব না। আমাদের এখানে টার্গেট হচ্ছে মেরিটোরিকেশন ইনশিওর করা। যেই হচ্ছে মেরিটোরিকেশন ইনশিওর করতে পারবে সেই নিয়োগ হবে। এখানে কোনো ধরনের দলীয় বিবেচনা নাই অথবা কোনো ধরনের হলো
হচ্ছে তাদের আত্মীয় স্বজন কোটায় কোনো নিয়োগ চলবে না বিশ্ববিদ্যালয় ম্যাট্রিক্সের ভিত্তিতে নিয়োগ হবে এবং যারাই ভালো করবে তারাই নিয়োগ হবে। এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমাদের অন্যতম একটা দাবি ছিল গবেষণায় বাজেট বাড়ানো। সেটার জন্য আমরা ইউজিসির সাথে কথা বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা আশা করছি আগামী বাজেটে এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি, যেগুলো আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি। তো ইতিমধ্যে সেটাও সিন্ডিকেটে পাশ হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা সারা দেশব্যাপী দেখতে পাই জুলাই বিপ্লবে আমাদের বোনরা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে, তারা ছিল আমাদের অন্যতম প্রেরণার উৎস। তো এই জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে হচ্ছে স্লেট শেমিং করা হয়েছে, যেভাবে হচ্ছে সাইবার বুলিং করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই নারীদেরকে আরো বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। ডাকসুর স্পোর্টস সম্পাদক প্রত্যেকটা হলে গিয়ে সেলফ ডিফেন্স কোর্স করছেন এবং আমাদের পরিকল্পনা আছে এটা সকল শিক্ষার্থীদেরকে এই কোর্সের আওতায় নিয়ে আসা। এবং এর বাইরে অসংখ্য কোর্স হচ্ছে শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপ করার জন্য। আপনারা যদি আমাদের এই আউটলেটটা দেখেন, এখানে দেখতে পাবেন প্রচুর আমরা প্রত্যেকটা হলে গিয়ে শিক্ষার্থীদের হচ্ছে ফার্স্ট এড ক্যাম্প, বুট ক্যাম্প থেকে শুরু করে অসংখ্য কোর্স আমরা করছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের উদ্যোগে। তো সব মিলে আমরা একটা জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই এবং আমরা বলছি বিশ্ববিদ্যালয় স্বপ্নের ক্যাম্পাস। একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমরা যা বলেছি তাই তো করবো, তার সাথে আমরা বহুগুণ বেশি কাজ করে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একটা এক্সাম্পল, একটা স্ট্যান্ডার্ড রেখে যাব, যেন ভবিষ্যতে এই লিগাসিটা যেন চলতে থাকে। এবং আমরা ভবিষ্যতে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাস পায় এবং তারা যেন তাদের যে পরবর্তী যারা আসবে, অনাগত যারা আসবে, তাদের জন্য আরো ভালো ক্যাম্পাস রেখে যেতে পারে। এই ভালোর যেন প্রতিযোগিতা হয়, আর যেন আমরা মন্দের দিকে না যাই, আর কোনো ধরনের জন্য আমরা এই পেশি শক্তি রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন হচ্ছে আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই। সেদিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাস থেকে সুন্দর একটি ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে, গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি। এবং এইটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে, আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেব। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি এবং এই মানে হচ্ছে এই জুলাই বিপ্লব, এই মানে বাংলাদেশ, এই মানে ইনসাফ, এবং মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার। এবং এই কে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি, তারা যেন এই পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের কে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি দেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন, হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের হচ্ছে প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে জুলাইয়ে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে কে বিজয় করার জন্য কাজ করতে হবে, কে বিজয় করতে হবে। তো আশা করছি আমরা সবাই মিলে কে বিজয় করতে পারবো। তো সব মিলিয়ে এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।